আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার। তোমাদের সামনে আজকে হাজির হয়েছি সরলরেখা অধ্যায়ের খুবই চমৎকার দুইটা ম্যাথ প্রবলেম নিয়ে। সো আমাদের সরলরেখা অধ্যায়ের কেতাবউদ্দিন স্যারের আ তিন তৃতীয় অধ্যায়ের যে হচ্ছে নম্বর অনুশীলনী আছে, সেই নম্বর অনুশীলনীর ৮ নম্বর সমস্যা সমাধান নিয়ে আমরা আজকের পর্বে হাজির হয়েছি। সো আমাদের আজকে দুইটা প্রশ্ন সলভ করব আমরা। দুইটা প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটা কনসেপ্ট প্রয়োজন হবে। সেই কনসেপ্টটা হচ্ছে যদি মানে a1x plus b1y plus c1 is equals to 0 and a2x plus b2y plus c2 is equals to 0 একই সরলরেখা হয় এবং একই সরলরেখা নির্দেশ করে, তবে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের সহগের ধ্রুবক পদের অনুপাত সমান হবে। ঠিক আছে? যদি সমান হয় তো এটাই হচ্ছে, যদি সমান হয় তাহলে হচ্ছে এই দুটো সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে। তো আমরা এই কনসেপ্টের উপরে বেস করে এই দুটো ম্যাথ সলভ করব। এন্ড চলো আমরা ম্যাথমেটিক্স এর যে সলিউশন সেটাতে চলে যাই। আমাদের এক নম্বর যে সমস্যার আছে সলিউশনে চলে যাই আমরা। এক নম্বরে যে প্রবলেম বা এই নম্বরে যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের 3x plus root 3y plus 2 is equals to 0 and x cos alpha plus y sin alpha is equals to p। এই দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে আমাদের কি নির্ণয় করতে বলছে? এখানে দেখো তো, এখানে কি নির্ণয় করতে বলছে? পি এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তো পি এর মান যদি নির্ণয় করতে বলে, একই সরলরেখা যদি নির্দেশ করে, আচ্ছা আমরা মানে দুইটা সরলরেখার সমীকরণকে একই ফরম্যাটে নিয়ে যাই, ঠিক আছে? অর্থাৎ ax by c is equals to 0 এরকম ফরম্যাটে নিয়ে যাই। তাহলে এখানে ax by এখানে সমান সমানের ওই পাশে হচ্ছে সমানের ওই পাশে p আছে, তাহলে আমরা p টা সমানের মানে বিপরীত সাইডে সমানের অপর সাইডে নিয়ে আসি, তাহলে সমান 0। তাহলে দেখো এই দুটো সমীকরণ একই আকৃতিতে চলে গিয়েছে, তাই না? তাহলে এখন x এর সহগের অনুপাত, তাহলে 3 by cos আলফা, y এর সহগের অনুপাত √3 by sin আলফা এবং ধ্রুবক পদের অনুপাত 2 by - p। এখন এটাই হবে, তাই না? এটা হচ্ছে আমাদের যে একই সরলরেখা নির্দেশ করার যে সমীকরণের যে একই সরলরেখা নির্দেশ করার যে শর্ত, সেই শর্ত খাটিয়ে আমরা এই জিনিসটা পেয়েছি, তাই না? তো এখন আমরা cos আলফার মান নির্ণয় করতে চাই আর sin আলফার মান নির্ণয় করতে চাই, তাই না? আমরা যদি এখন এই দুটো নিয়ে কাজ করি, তাহলে কিন্তু দেখো একটা জিনিস দেখো, এখানে কিন্তু cos আলফা এন্ড sin আলফা দুইটাই থাকতেছে, তাই না? আমরা কিন্তু cos আলফা এবং sin আলফা পৃথক ভাবে নির্ণয় করতে চাই। তাহলে এইটা সমান এইটা আমরা নিয়ে পাই, হ্যাঁ? তাহলে 3 by cos আলফা সমান 2 by - p। এখন আমরা cos আলফার মান নির্ণয় করে পাই cos আলফা সমান -3p/2। ঠিক আছে? আবার আমরা √3 by sin আলফা সমান 2 by - p নিয়ে পাই। এখান থেকে sin আলফার মান পাওয়া যাবে sin আলফা সমান -√3p/2, এটাই পাওয়া যাবে। এন্ড আমরা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা sin আলফার মান পাইছি এন্ড cos আলফার মান পাইছি, তাই না? সো এখন তাই যদি পাই আমরা, তাহলে আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা জানি না, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1। ত্রিকোণমিতির কিন্তু একটা ফর্মুলা জানি আমরা। এখন এই ফর্মুলাটার আমরা কেন ইউজ করব এখানে, তাই না? আমাদের এখানে যদি দুইটা সমীকরণ আমরা নাম দেই, এটা হচ্ছে ধরো 1 নম্বর সমীকরণ, এটা ধরো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণকে প্রথমে স্কয়ার করব, 1 নং এর স্কয়ার প্লাস 2 নং স্কয়ার। তাহলে বলে এবার 1 নং কে যদি আমরা বর্গ করি, তাহলে দেখো তো sin স্কয়ার পাওয়া যায় না? এখানে তো sin আলফা আছে শুধু, তাই না? তাহলে sin স্কয়ার আলফা পাওয়া যায় কিন্তু। আবার 2 নং কে যদি আমরা বর্গ করি, তাহলে cos স্কয়ার আলফা পাওয়া যায়। এন্ড দুইটাকে যদি যোগ করে দেই, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এই দুটো কিন্তু পাওয়া যায়। তাহলে পাওয়া গেলে কি সমানের এই সাইডে 1 পড়ে থাকে এন্ড ওই সাইডে কিন্তু হচ্ছে শুধু জাস্ট p পড়ে থাকবে। আমরা এখানে জাস্ট যদি দেখো, আমরা যদি এই কাজটা করতাম, হ্যাঁ, sin আলফা প্লাস cos আলফা সমান সমান দিয়ে ধরো হচ্ছে sin এর যে মান আর cos এর যে মান, ঠিক আছে? দাঁড়াও ওয়েট, আমরা লিখি -3√3p/2 প্লাস -3p/2। আমরা যদি এই কাজটা করতাম, এখানে দেখো তো আমাদের দুইটা চলক থাকতেছে না, যে আলফা একটা চলক, পি একটা চলক, মানে আননোন ভ্যারিয়েবল কিন্তু দুইটা থাকতেছে, তাই না? সো আমাদের তো মান নির্ণয় করা লাগবে হচ্ছে জাস্ট একটা মান ফার্স্টে নির্ণয় করা লাগবে। যদি দুইটা থাকে
তাহলে দুইটা থাকলে কি এই মানে এই সমীকরণ কি সমাধান করা সম্ভব? সমাধান করা কিন্তু সম্ভব নয়, তাই না? দুইটা চলক যদি থাকে তাহলে আমাদের দুইটা সমীকরণ দরকার, অর্থাৎ যে কয়েকটা চলক সেই কয়েকটা সমীকরণ। এটাই কি, এটাই হচ্ছে নিয়ম। তো আমাদের এখানে কিন্তু দুইটা চলক থাকতেছে, তো আমাদের একটা চলককে মানে ইয়া করে দিতে হবে, নালিফাই করতে হবে। একটা চলককে যদি হচ্ছে আমরা শেষ করে দিতে চাই তাহলে কি, আমরা এই যে একটা ফর্মুলা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1। তো আমরা যদি এই সাইডে sin স্কয়ার আলফা মানে আলফাটাকে যদি হচ্ছে ভ্যানিশ করে দিই তাহলে শুধু জাস্ট একটা চলক থাকছে p এন্ড একটা সমীকরণ থাকছে, তো আমরা সেখান থেকে কিন্তু p এর মানটা ক্যালকুলেট করতে পারবো, তাই না? তো আমরা সেই কাজটাই করব এখন। sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1 এটা যেহেতু পাইছি তাহলে আমরা হচ্ছে এরকম করে পাই, মানে এক নং সমীকরণকে স্কয়ার করব, অর্থাৎ sin স্কয়ার আলফা প্লাস দুই নং সমীকরণকে স্কয়ার করব এন্ড মাঝখানে কি প্লাস আছে, তাহলে cos স্কয়ার আলফা সমান এখানে sin স্কয়ার আলফা, তাহলে sin এর মান যেটা আছে মাইনাস √3p/2 হোল স্কয়ার প্লাস এখানে আছে কি, এখানে আছে হচ্ছে cos আলফার মান, তাই না? cos আলফার মান হচ্ছে মাইনাস 3/3p/2 হোল স্কয়ার। আমরা এখান থেকে দেখো এখানে কিন্তু হচ্ছে এই যে আলফা যেটা আছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1, তাহলে এই যে 1 যে লিখলাম না, তাহলে এখানে কিন্তু আমাদের আলফাটা ভ্যানিশ হয়ে গেল, তাই না? বা আলফাটা হচ্ছে মানে চলে গেল। আলফাটা চলে গেলে একটা মানে এই সমীকরণটা একটা চলক থাকে না, তাহলে একটা চলক থাকলে পারে কি একটা সমীকরণ সমাধান করলে কি একটা চলকের মান পাওয়া যায়। দুইটা চলক থাকলে কি দুইটা সমীকরণ দরকার, তো আমাদের কিন্তু সেই দিকে আমরা না যাই। তো আমরা মূলত এই যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সূত্রটা খাটাইলাম, তো মূলত এটার জন্যই খাটাইছি আমরা, ঠিক আছে? অর্থাৎ আমরা আলফাকে ভ্যানিশ করার জন্য এই ফর্মুলাটা খাটাইছি, ইউজ করছি। তো আমরা এখন স্কয়ার যদি করি তাহলে 3p/4 3p² প্লাস 9p²/4 অর্থাৎ সমান যদি দেই তাহলে আমরা এখানে যদি হচ্ছে তাহলে 4 সমান 112p² অর্থাৎ p² সমান 1/3, ঠিক আছে? এখন p যদি আমরা নেই তাহলে প্লাস মাইনাস 1/√3 হবে p এর মান। আচ্ছা তোমরা এখন বলবা p এর মান কি কখনো ঋণাত্মক হওয়া সম্ভব? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, x cos আলফা প্লাস y sin আলফা সমান p, ঠিক আছে? এটা যদি হয় তো এখানে x cos আলফা প্লাস y sin আলফা সমান p, এটা কি, এটা হচ্ছে লম্ব মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং হচ্ছে x অক্ষের মানে ওই সরলরেখা যেটা থাকে সেই সরলরেখার উপরে যে লম্বের দৈর্ঘ্য সেটা যদি p হয় তাহলে তো এই সমীকরণটা আসে, তাই না? তো অর্থাৎ এই যদি একটা সরলরেখা হয়, এই সরলরেখার উপরে মূল বিন্দু থেকে যে একটা লম্ব, সেই লম্বের দূরত্ব হচ্ছে p এন্ড x অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের আলফা কোণটা উৎপন্ন করলে তাহলে হচ্ছে সেই এই রেখাটার সমীকরণ পাওয়া যায় হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা সমান p। অর্থাৎ p কিন্তু এখানে একটা দূরত্ব, তাই না? দূরত্ব কি কখনো ঋণাত্মক হইতে পারে? অর্থাৎ এটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে, তাই না? অলওয়েজ পজিটিভ হবে, তাই না? তাহলে আমরা p এর মান কিন্তু এখানে p সমান সমান 1/√3 এটাই কিন্তু অ্যানসার পাবো, ঠিক আছে? আমাদের কিতাবুদ্দিন স্যারের বইতে কিন্তু এখানে -1/√3 দেওয়া আছে, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই ভুল অ্যানসার দেওয়া কিতাবুদ্দিন স্যারের বইতে, এটা হচ্ছে সঠিক অ্যানসার এন্ড এটা হচ্ছে তার যুক্তি, ঠিক আছে? আচ্ছা তো আমরা মানে এটা কি এই নম্বরটার সমস্যা মানে এই নম্বর সমস্যার সমাধান করে ফেলছি আমরা। আমরা এখন চলে যাব চলো 2 নম্বর সমস্যার সমাধানে। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছো এন্ড হচ্ছে তোমরা মানে বি নম্বর যে প্রবলেমটা সেই বি নম্বর প্রবলেমটাও কিন্তু সেম টাইপের প্রবলেম এন্ড আশা করছি তোমরা এইটা পারলে ওইটা পারবা, হ্যাঁ? তারপরেও আসলে চলো আমরা মানে এটাও সলভ করে দেই। বি তাহলে আমাদের 3x 4y সমান 12 x cos আলফা প্লাস y sin আলফা সমান p, এই দুইটা সমীকরণ একই নির্দেশ করতেছে, তাহলে একই সরলরেখা নির্দেশ করতেছে। তাহলে আবারও আগের মতো x এর সহগের অনুপাত 3/cos আলফা সমান -4/sin আলফা সমান 112/p, এটা হবে না? তো আমরা ঠিক আগের প্রসিডিউরে আগের নিয়মে আগের মতো করে আমরা sin আলফা এন্ড cos আলফার মান নির্ণয় করব, ঠিক আছে? 3/cos আলফা সমান 112/p অর্থাৎ cos আলফা সমান হবে p/4, ঠিক আছে? একইভাবে sin আলফা, আচ্ছা চলো -4/sin আলফা
সমান 112/p যদি তাই হয় তাহলে আমাদের হবে sin আলফা সমান কি হবে sin আলফা সমান হবে হচ্ছে p বাই -3 এটা। এখন আমাদের এটা যদি হয় তাহলে আমরা আগের প্রসিডিউরে এটা হচ্ছে দেই 1 নম্বর, এটা দেই 2 নং, তাহলে আমরা 1 নং এর উপরে স্কয়ার প্লাস 2 নং এর উপরে স্কয়ার হতে পাই কি পাই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। cos স্কয়ার আলফা এই যে 2 নং সমীকরণের উপর cos স্কয়ার আলফা সমান sin এর মান কত p বাই -3 হোল স্কয়ার প্লাস p বাই 4 হোল স্কয়ার অর্থাৎ সমান sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান কি 1 সমান p স্কয়ার বাই 9 প্লাস p স্কয়ার বাই 16 সমান 1 সমান এখানে p স্কয়ার যদি কমন নেই তাহলে 1/9 প্লাস 1/16 অর্থাৎ এখানে p এর মান p স্কয়ারের মান পাওয়া যাবে হচ্ছে 144/25 অর্থাৎ আমরা p সমান পাবো প্লাস মাইনাস 12/5 ঠিক আছে। প্লাস মাইনাস যদি 12/5 হয় p এর মান কি অলওয়েজ ধনাত্মক, p এর মান অলওয়েজ পজিটিভ, সুতরাং p সমান 112/5 এটাই হবে आंसर। এটা কি p এর মান, তারপরে আমাদের কি কিসের মান চাইছে আলফার মান চাইছে তাই না। আলফার মান পাওয়ার জন্য আমরা চলো আগে নির্ণয় করি, এখান থেকে আলফার মানটা নির্ণয় করি। tan আলফা সমান কি sin আলফা বাই কি sin আলফা বাই cos আলফা না, অর্থাৎ sin আলফার মান কি দেখো তো p বাই -3, cos আলফার মান কি p বাই 4, অর্থাৎ tan আলফা সমান পাওয়া যাবে -4/3 ঠিক আছে। অর্থাৎ আলফা সমান পাওয়া যাবে -4/3, কিন্তু আসলে কি তাই পাওয়া যাবে, আসলে কিন্তু তা পাওয়া যাবে না ঠিক আছে। আমরা চলো এই সমীকরণটা আসলে মানে দেখতে কেমন সেটা চলো দেখি ঠিক আছে। আমাদের এখানে কি আছে 3x 4y 12 তাই না। চলো আমরা এখানে একটু দেখি ব্যাখ্যা করি 3x 4y 12, অর্থাৎ এখান থেকে যদি আমরা y mx c আকারে নিয়ে যাই তাহলে চলো দেখি, তাহলে 4y 3x 112 অর্থাৎ y সমান 3/4x 3, অর্থাৎ এখানে আমাদের ঢালের মান কিন্তু ধনাত্মক তাই না, m + ve পজিটিভ এন্ড y এর ঋণাত্মক দিক থেকে কাটছে তাই না, তাহলে সরলরেখাটা দাঁড়াবে এইরকম, অর্থাৎ y এর ঋণাত্মক দিক থেকে কিছু অংশ কাটছে এন্ড হচ্ছে ঢাল কি ঢাল হচ্ছে ধনাত্মক, অবশ্যই x অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে ধনাত্মক কোণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, ওই বিধায় হচ্ছে ঢাল ধনাত্মক তাই না। তাহলে সরলরেখার চিত্রটা কিন্তু এরকম হবে তাই না। এরকম যদি হয় তাহলে দেখো তো সরলরেখাটার উপরে এই রেখার উপরে লম্ব হচ্ছে এই যে p এর মান আমরা পাইছি এন্ড হচ্ছে x অক্ষের সাথে কিন্তু আলফা কোণ উৎপন্ন করে, এই যে দেখো আলফা কোণ ঠিক আছে। অর্থাৎ এই পিটা যদি এইটা ধরো p আর এইটা ধরো আলফা কোণ উৎপন্ন করে তাই না, x অক্ষের সাথে কিন্তু আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এই আলফা কোণটা কোন চতুর্ভাগে আছে চতুর্থ চতুর্ভাগে যদি থাকে তাহলে চতুর্থ চতুর্ভাগে থাকার জন্য তাহলে আলফা এর মান কি হবে, আলফা সমান হবে 2 পাই, দেখো তো চতুর্থ চতুর্ভাগ 2 পাই মাইনাস আলফা 2 পাই মাইনাস আলফা তাই না। সরি এটা ধরো কোণ হবে, এটা কি কোণ ধরো আলফা নিউ, ভুল বললাম সরি, এই জায়গায় হচ্ছে ফালতু ভাবে লিখতেছি। আলফা এর মান এখানে সরি এখানে tan ইনভার্স হবে -4/3, অর্থাৎ আমাদের এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, সুতরাং আমাদের যে আলফা এর মান চূড়ান্ত মান সেটা হবে 2 পাই মাইনাস আলফা তাই না, তাহলে হবে হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স -4/3, অর্থাৎ এখন tan এর মধ্যে মানে tan ইনভার্সের মধ্যে যদি ধনাত্মক ঋণাত্মক এরকম বিষয় না 4/3 ডিরেক্টলি দিয়ে দিতে পারো ঠিক আছে। তো এটা হবে হচ্ছে কিসের মান, এটা হবে হচ্ছে আলফার মান, আলফা ইজ ইকুয়ালস টু এটা ঠিক আছে।
তো এটাই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। কেন মানে এইটাই জাস্ট আলফার মান হইলো না, 2 পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স এটাই কেন আলফার মান হইলো, তো ওইটার ব্যাখ্যা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। কারণ রেখাটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে x অক্ষের সাথে মানে কি চতুর্থ চতুর্ভাগে কোণ উৎপন্ন করতেছে, তাহলে চতুর্থ চতুর্ভাগে কোণ মানে কি 2 পাই মাইনাস আলফা। ঠিক আছে, অর্থাৎ এইটুকু কোণের মান যদি নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে অবশ্যই এটা কি বলতো 2 পাই মাইনাস আলফা, অর্থাৎ এই যে এই কোণটা। ঠিক আছে, এই যে এই কোণটা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অবশ্য মানে বুঝতে পারছো, যদিও এটা এইগুলো হচ্ছে সব বোঝার জন্য বললাম। আমাদের সমস্যার সমাধান এতটুকুই আজকের মতো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার সামনে অন্য কোনো প্রবলেম নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।